শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন। আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। অনিয়ম করলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি উপদেষ্টার। প্রত্যাবাসন চুক্তির 33 বছরেও মেলেনি রোহিঙ্গা সংকটের সমাধান। আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমাদের দ্বিচারিতাকে দুষছেন বিশেষজ্ঞ। নতুন বাধা রাখাইনে যুদ্ধ পরিস্থিতি। রান্নার সময় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ। গাজীপুরে দগ্ধ 5 জনের মধ্যে পোশাক শ্রমিক নারীর মৃত্যু। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, বাকিরাও নন শঙ্কামুক্ত। এবং কাশ্মীর সীমান্তে টানা 4র্থ দিন গোলাগুলি। লন্ডনে ভারতীয়দের বিক্ষোভ। পাকিস্তান হাইকমিশনে ভাঙচুর। শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা বেইজিংয়ের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত 2 জনকে শনাক্তও করা গেছে। বাকিদেরও শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিজানুল ইসলাম। 25 মে এই মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ি ও রামপুরার মামলার প্রতিবেদন দিতে হবে 20 জুলাই। এর আগে 3 মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কেরানীগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় 10 জনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। আফজাল, আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। আজকে প্রসিকিউশনের তরফ থেকে যেটি বলা হয়েছে, আমরা এতদিন আসলে 5 আগস্টের যে ঘটনা, আশুলিয়া থানার সামনে 6 জন ছাত্র জনতাকে প্রিজন ভ্যানে তুলে আগুন ধরিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয় এবং এই ঘটনার ভিডিও ফুটেজ কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেটি ভাইরাল হয় এবং সেটি পুরো দেশবাসী দেখেছে। আজকে নতুন একটি তথ্য তদন্ত সংস্থা উদ্ধার করেছে, যেটি প্রসিকিউশন জানিয়েছে। তারা যেটি বলছেন যে লাশ পোড়ানোর আগে এই 6 জনকে যে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই হত্যার যে একটি ভিডিও, সেই ভিডিও ফুটেজটি তাদের হাতে এসেছে এবং ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে 2 জনকে শনাক্ত করা হয়েছে, যারা অন্য মামলায় এখন কারাগারে রয়েছেন। আরও 2 জনকে শনাক্ত করা গেছে, এমনটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে এবং তাদেরকে গ্রেফতারের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং সে কারণেই আজকে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, সেটি তারা দাখিল করেনি। যেহেতু নতুন নতুন তথ্য আসছে, সেই কারণে তারা আরও সময় চেয়ে আবেদন করেছিলেন, আদালত সেটি মঞ্জুর করেছেন। এছাড়া এর বাইরে আরও জুলাই আগস্টের গণহত্যার আরও 3টি মামলার শুনানি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে রামপুরার যে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় একজন ছাত্রকে যে পুলিশ গুলি করছিল, সেই মামলাটির শুনানি হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে নরসিংদীর একটি মামলায় যুবলীগের একজন নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এর বাইরে আরও একটি মামলায় বেশ কয়েকজন আসামিকে হাজির করা হয়েছিল। এবং আমরা জানি যে আজকে মোট 3 থেকে 4টি মামলায় প্রায় 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন যেমন রয়েছেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান রয়েছেন এবং মিরপুরের যে ডিসি, তাকেও কিন্তু আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। মোটামুটি যে বলা চলে যে আশুলিয়ার যে লাশ পোড়ানোর মামলা, সেই মামলার অগ্রগতি হয়েছে এবং চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্ত সংস্থা। সেই কারণে এই মামলার আজকে দিন ধার্য থাকলো, তদন্ত রিপোর্ট দাখিল করেনি, আরও কিছু সময় চেয়েছিলেন, আদালত সেটি মঞ্জুর করেছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আফজাল হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে। মধ্যরাতে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন। এরই মধ্যে আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। বিকেলে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এবার 5200 জন হজ যাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 81,900 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
প্রথম ফ্লাইটটি রাত 2:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে 112 জন এবং বেসরকারি পর্যায়ে 1743 জন গাইড দায়িত্ব পালন করবেন। 31 মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন এবং শেষ হবে 10 জুলাই। এই মুহূর্তে আশকোনায় আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম, সরাসরি যাব তার কাছে। 1446 হিজরি মোতাবেক 2025 সালের হজ যাত্রা শুরু হয়েছে। আজ রাত 2:15 প্রথম ফ্লাইট বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। আজকে বাংলাদেশের এই হজ যাত্রার সূচনার এই উদ্বোধন উপলক্ষে উপস্থিত থাকবেন আশকোনা হজ ক্যাম্পে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। তিনি এই যাত্রার উদ্বোধন করবেন এবং বাংলাদেশ থেকে এবার হজ যাত্রী রয়েছেন 87,100 জন। তার মধ্য থেকে 5,200 জন সরকারি মাধ্যমে এবং 81,900 জন হজ যাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকারিভাবে 112 জন এবং বেসরকারিভাবে 1,743 জন গাইড হজ যাত্রীদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন এবারের হজে। এছাড়াও 70 জন মুআল্লিম হজ যাত্রীকে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন বলে জানা গেছে। হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স। এবং এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 118টি এবং সৌদি এয়ারলাইন্সে 80টি এবং নাস এয়ারলাইন্সে 34টি হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ থেকে। আগামী 31 মে পর্যন্ত বাংলাদেশের হজ ফ্লাইট যাত্রার জন্য যেই হজ ফ্লাইট এটা চালু থাকবে এবং ফিরতি ফ্লাইটটা শুরু হবে 10 জুন থেকে এবং শেষ হবে 10 জুলাই। তো এই বছর 2025 সালের যে হজ, এই হজে জুন মাসের 5 তারিখ চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান এই পবিত্র হজ পালনের জন্য সারা বিশ্ব থেকে সৌদি আরবে গমন করছেন। এই যাত্রা বাংলাদেশ থেকে শুরু হয়েছে। আগামীকাল প্রথম ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ থেকে হজ যাত্রা শুরু হবে এবং বাংলাদেশের হাজিরা যারা এখানে উপস্থিত হয়েছে তারা উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে কখন তাদের সেই কাঙ্ক্ষিত হজ শুরু হবে এবং তারা। তো এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। এবারের একটি এজেন্সির অধীনে থাকবে 1000 হজ যাত্রী, আর এই লিড এজেন্সির কোটা পূরণ করবে একাধিক সাব এজেন্সি। এতে হজ সম্পন্ন হলেও সেবায় বিশৃঙ্খলার আশঙ্কা করছে খোদ এজেন্সিগুলোই। সংশ্লিষ্টদের মতে এজেন্সি ভিত্তিক ভিন্ন ভিন্ন হজ প্যাকেজ সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ। ভোগান্তি নিরসনে সহযোগী এজেন্সিগুলোর বিষয়ে সরকারের সঠিক গাইডলাইন দাবি তাদের। অনিয়মে লাইসেন্স বাতিল হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। কাজল আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছর একটি লিড এজেন্সির মাধ্যমে হজে যাবেন সর্বনিম্ন 1000 যাত্রী। তাদের দেখভালের মূল দায়িত্ব থাকবে সেই এজেন্সির। তবে লিড এজেন্সির 1000 কোটা পূরণে থাকতে পারবে একাধিক সাব এজেন্সি। এতে অব্যবস্থাপনার আশঙ্কা করছেন এজেন্সি সংশ্লিষ্টরা। তাদের দাবি, এজেন্সিগুলোর ভিন্ন ভিন্ন প্যাকেজে হজে যাবেন মুসল্লিরা। এর ফলে তাদের থাকা খাওয়া সহ সার্বিক সেবা সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ জানিয়ে জবাবদিহিমূলক নির্দেশনার দাবি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর। আমার 1000 কোটা ফিল আপ করতে গিয়ে আমি দেখা গেছে আমি লিড হব, সেই কারণে আপনি কোন ধরনের এজেন্সি সেটা আমি দেখি নাই। আমি দেখছি আপনার কোয়ান্টিটি কত আছে, আপনার কোয়ালিটিটা আমি যাচাই করি নাই। সিন্ডিকেটের মাধ্যমে করলে একসময় এই হজটা মনোপলি হয়ে যাবে। আমরা একভাবে কমিট করা হাজিদের সঙ্গে, হয়তো আরেক এজেন্সি আরেকভাবে কমিট করা, তো সবাই যখন একসঙ্গে হয়ে যাচ্ছে সার্ভিসের একটা বড় রকমের ধাক্কা আমাদেরকে পেতে হবে। যদি একটা গাইডলাইন থাকতো আমাদের, তো এটা আমাদের জন্য ভালো হতো।
হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের তথ্য অনুযায়ী 2024 সালের শেষের দিকে একটি এজেন্সির কোটা 250 থেকে বাড়িয়ে করা হয় 500 জন, আর জানুয়ারিতে সংখ্যা দ্বিগুণ করে সর্বনিম্ন 1000 উন্নীত করে সৌদি সরকার। আগামী বছর এটি বাড়িয়ে 2000 করা হলে বাংলাদেশি এজেন্সির সংখ্যা দাঁড়াবে 35টিতে। এজেন্সির সংখ্যা কমে আসায় হজ ও বিমান ভাড়ায় যোগ সাজসের সংখ্যাও দেখছেন সংশ্লিষ্টরা। লিড এজেন্সি ধরুন এই বছর 70টা হয়েছে, আগামী বছর ধরুন 35টা হবে 2000 হলে। তো এই 35টা এজেন্সি যখন আপনার কাজ করবে তখন তো এখানে হজ এজেন্সি অ্যাসোসিয়েশনও থাকবে না, আর কোনো থাকবে না, এটা সিন্ডিকেট হয়ে যাবে। সুতরাং এটা যে কোনো মূল্যে 100 থেকে 300-এর মধ্যে রাখতে হবে সরকারি নীতি অনুযায়ী। মন্ত্রণালয় বলছে অধিক এজেন্সির ঝামেলা এড়াতেই সব দেশেই এজেন্সির সংখ্যা কমাতে এমন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। তবে হাজিদের সেবা নিশ্চিতে সব এজেন্সি থাকবে জবাবদিহির আওতায়। এজেন্সিগুলো ক্যাটাগরি করেছি ABCD, যাদের পারফরমেন্স একেবারেই অসহনীয় বা আমাদেরকে বিব্রত করে, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু প্রভিধান, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একাধিকবার সময় বাড়িয়েও 2025 সালে 1,27,198 জনের হজ নিবন্ধনের কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এবছর হজে যাবেন 87,100 জন মুসল্লি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাত 3টায় দেশে পৌঁছান তিনি। এর আগে রোববার বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। এর আগে গত শুক্রবার কাতারের দোহা থেকে রোমে যান প্রধান উপদেষ্টা। 1992 থেকে 2025 সালের 28 এপ্রিল প্রথম প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের 33 বছরেও সমাধান হয়নি রোহিঙ্গা সংকটের। উল্টো 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার মুখে নতুন করে প্রায় 10 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করে বাংলাদেশে। দীর্ঘ সময়েও সংকট সমাধান না হওয়ার পেছনে আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাখাইনে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সহসা প্রত্যাবাসনের সম্ভাবনাও দেখছেন না তারা। বিস্তারিত জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্টে। 1978 সালে প্রথমবার, এরপর 1992 সালে দ্বিতীয় দফায় অধিক মাত্রায় বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠী। তাদের ফেরাতে 92 সালের 28 এপ্রিল সই হয় প্রথম রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি। পরে 2005 সাল পর্যন্ত এই চুক্তির আওতায় ফিরিয়ে দেয়া হয় 2,36,000 রোহিঙ্গাকে। তবে 2012 সালের জাতিগত দাঙ্গা আর 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার মুখে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে প্রায় 10 লাখ রোহিঙ্গা। এই শরণার্থীদের ফেরাতে 2017 সালে আবারও নেপিদোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে ঢাকা। তবে নতুন চুক্তির আওতায় 8 বছরে ফেরেনি একজন রোহিঙ্গাও। এমনকি 92-এর চুক্তির 33 বছরেও হয়নি পূর্ণাঙ্গ বাস্তবায়ন। 3 দশকেও রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া কি বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা? বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক এই সমস্যা জিইয়ে থাকার পেছনে মূল দায় আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতা। জান্তা ও আরাকান আর্মির চলমান যুদ্ধ পরিস্থিতিতে সহসা প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। চীন জাতিসংঘ যতক্ষণ পর্যন্ত আসলে অবস্থান পরিষ্কার না করে ততক্ষণ পর্যন্ত আসলে এই রোহিঙ্গাদের চট করে ফিরে যাওয়ার 5, 10, 15, 20, 25 বছর পর্যন্ত আমি জানি না সামনে সংকটটা কি হবে। 90 দশকে যখন ফেরত গেল তখন এই সিটিজেনশিপের বিষয়টা কিন্তু তারা তুলে আনেনি। এবারও তারা 2-3 বছর নষ্ট করেছে ভাষাঞ্চল নিয়ে। তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড বিশাল। তারা মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ঠিকই, বড় আকারে স্যাংশন দেয়নি, ব্যক্তি কয়জনের স্যাংশন দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় দেশগুলোকে একীভূত করতে বাস্তবায়ন করা হয়েছিল মার্শাল পরিকল্পনা, যার আওতায় জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলোর মধ্যেও নতুন করে সুসম্পর্ক গড়ে ওঠে। বিশেষজ্ঞদের পরামর্শ, এমন কোনো কাঠামো দাঁড় করতে উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে। একটা মার্শাল প্ল্যান যদি করা যায়, যে এই মার্শাল প্ল্যানে ভারতেরও লাভ, চীনেরও লাভ, আমেরিকারও লাভ, ওরকম একটা কাঠামো যদি তৈরি করা যায়, তাহলে হয়তো আমি মনে করি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আর প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশেষ পরিচয়পত্র দিয়ে রোহিঙ্গাদের মূলধারা থেকে আলাদা করে চিহ্নিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। তাদেরকে একদম আলাদা করে এমন একটা পরিচয়পত্রের আওতায় আনা, 20, 25, 30, 40 বছর পরে যেন তাদেরকে আলাদা করা যায়। তাদের যেই
নতুন প্রজন্ম এখানে জন্ম হচ্ছে, তাদের ওয়ার্কফোর্সটাকে, তাদের স্কিলটাকে কোনো না কোনোভাবে আমরা কাজে লাগাতে পারি কিনা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ছাড়িয়েছে 13 লাখ। প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় 30,000 রোহিঙ্গা শিশু। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করায় জাতীয় ঐকমত্য কমিশনের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, ক্ষমতার বিন্যাসের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার মতো করেই জাতীয় সনদ তৈরি করতে হবে। সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠকের আগে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, দেশ জাতির বৃহত্তর স্বার্থে সংস্কার বাস্তবায়ন করতে হবে। আমাদের লক্ষ্য একটাই, এক অর্থে যে প্রচেষ্টায় আপনারা ছিলেন, যে প্রচেষ্টায় বাংলাদেশের মানুষ ছিল, এক অর্থে 53 বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল 10 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। পরে বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলায় 36 জনের মধ্যে এখন পর্যন্ত 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দোয়ালি গ্রামে বেড়াতে গেলে বোনের শ্বশুর তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে আসিয়াকে হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। এ ঘটনায় শিশু আসিয়ার মা মামলা করে 13 এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। বুড়িমারি রেল স্টেশনে ট্রেন থামানোর দাবিতে লালমনিরহাটের রেল ও সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে প্রায় 35 কিলোমিটার যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দাবি আদায়ে সকাল থেকে রেলপথ ও লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে হাতিবান্ধা ও পাটগ্রামের সঙ্গে জেলার অপর 3 উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। রেলপথ অবরোধের কারণে লালমনিরহাট বুড়িমারি রুটে চলাচলকারী 4 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে জেলার আদিতমারি, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালুর পর থেকেই লালমনিরহাট ঢাকা পথে চলাচল শুরু করেছে। এতে শুরু থেকেই জেলার 4 উপজেলার মানুষ সরাসরি এর সুবিধা থেকে বঞ্চিত। রাজধানীর বসুন্ধরার মাদানী এভিনিউয়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক। সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাব তার কাছে। সামিয়া, রাজধানীতে কিন্তু আজও চলছে আসলে রাজুকের অভিযান। আমরা দেখেছি এই এলাকাটিতে কিন্তু আসলে একটি নির্মাণাধীন ভবনের কাজ চলছে। আসলে সেই কাজের প্রেক্ষিতে পাশে যে একটি সড়ক রয়েছে সিটি কর্পোরেশনের আন্ডারে, সেই সড়কটিতে কিন্তু আমরা দেখেছি এই প্রজেক্ট শুরুর অংশ থেকে শেষ অংশ পর্যন্ত আসলে রাস্তা তারা বন্ধ করে রেখেছিল এবং বাঁশ দিয়ে এবং বালু রেখে আসলে রাস্তা বন্ধ করে রেখেছিল, যার ফলে বসুন্ধরার এই এলাকাটিতে কিন্তু আসলে সাধারণ মানুষের চলাচলে বাধা হয় এবং তার প্রেক্ষিতে আজকে অভিযান চালাচ্ছে রাজুক। আমরা দেখেছি এখানে আসার পরেই কিন্তু রাজুক আসলে প্রথমেই যেটি করেছেন, রাস্তাটির যে বাস রয়েছে বন্ধ করার যে ব্যবস্থাটা রয়েছে সেটি কিন্তু তারা আসলে উচ্ছেদ করে এবং রাস্তাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়। পাশাপাশি আমরা দেখেছি যে এই ভবনের যারা মালিক রয়েছে তাদের সাথে তারা কথা বলেছেন। এখন আসলে নকশা দেখানো হচ্ছে, ভবনের যে নকশায় রাজুক অনুমোদন দিয়েছিল সেইটির সাথে আসলে এখন নির্মিত যে কাজ চলছে সেই নকশার মিল রয়েছে কিনা সেটি কিন্তু আসলে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জানিয়ে রাখি এই সড়কের এই বাড়ির যে পাশের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু আসলে বাড়ি নির্মাণের ফলে ধারণা করা হচ্ছে, রাজুকের কর্মকর্তারা যেটি আমাদেরকে বলেছিলেন যে এই বাড়ি নির্মাণের ফলে কিন্তু আসলে সড়কের এক ধরনের ফাটল সৃষ্টি হয় এবং যেই পথ চলার জন্য যেই সড়কটি রয়েছে সেটিতেও কিন্তু আসলে আমরা দেখেছি যে একদম ভেতরের যে মাটি সেটি আসলে কিন্তু ধসে পড়ে যায়, যার ফলে আমরা দেখেছি যে
যার ফলে আমরা দেখেছি যে এই সড়কটি আসলে চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। এর প্রেক্ষিতে কিন্তু আসলে আমরা দেখছি এখন আসলে মানে পুঙ্খানুপুঙ্খ করে আসলে ম্যাপটি যেটি নকশা রয়েছে সেটি কিন্তু পর্যালোচনা করছেন। তবে আমরা দেখেছি যে এই ভবনের যারা কর্তৃপক্ষরা রয়েছে তারা আমাদেরকে বলছিল যে আসলে ঠিক কী কারণে এই ধস হয়েছে সড়কের সেটি কিন্তু তারা আসলে বলছে যে তাদের কারণে নয়, তবে এইটি নিয়ে আসলে সেনাবাহিনীও আসলে কাজ করছেন। তো তারা একটি রিপোর্টের অপেক্ষা করছেন, সেই রিপোর্টটি প্রকাশিত হলেই আসলে এই সড়কের এমন বেহাল দশার আসলে পেছনে কারা রয়েছেন সেটি বেরিয়ে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি বলে রাখি যে এই ভবন মালিকদের যখন আমরা প্রশ্ন করলাম যে সড়ককে আসলে একটি পলিথিন দিয়ে আসলে সড়কটা বন্ধ করে রাখা হয়েছে এবং এই ধরনের কার্যকলাপের সাথে তারা যুক্ত ছিল কিনা, এটি কিন্তু আসলে একদম এড়িয়ে যান যে ভবন মালিকরা রয়েছেন তারা, এবং তারা কিন্তু আসলে বলছিল যে এটির পিছনে তাদের কোনো দায় নেই, এক ধরনের দায় এড়িয়ে কিন্তু আসলে তারা গিয়েছেন। তো এই ছিল আসলে যে রাজুকের আজকের যেই অভিযান চলছিল সেখান থেকে আমার কাছে সর্বশেষ আসলে এখন পর্যন্ত কোনো জরিমানার কথা উল্লেখ করা হয়নি, তারা এখনও দেখছেন খতিয়ে। তো এই ছিল আমার কাছে এই স্থান থেকে সর্বশেষ পরিস্থিতি। আয়শা সিদ্দিক সামিয়া রাজুকের উচ্ছেদ অভিযানের খবর আমাদেরকে জানাচ্ছিলেন রাজধানীর বসুন্ধরা থেকে। বাণিজ্যের সংবাদ। সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে এক কর্মশালায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান বলেন, প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশেও মোবাইল কভারেজ সম্প্রসারণ, পরিষেবা ডিজিটালাইজেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ভবিষ্যৎ প্রযুক্তির বিষয় মাথায় রেখে টেলিযোগাযোগ খাতে প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে। ইতোমধ্যে লাইসেন্সিং ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। এ সময় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতারণার বিষয়েও মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন বিটিআরসির চেয়ারম্যান। Growing threats such as online fraud and data breaches, as discussed in upcoming sessions, consumer protection in the digital age is no longer optional. It is foundational. Trust in digital services must be preserved if we are to drive transformation to a large scale. We have to navigate better ways for better policies so that we can create and craft most suitable policies that suits the agenda for elevating the life standards of our people. গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 5 জনের মধ্যে পোশাক শ্রমিক এক নারী মারা গেছেন। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। চিকিৎসক জানান 90% দগ্ধ ওই নারীকে এইচডিইউতে রাখা হয়েছিল। রোববার সন্ধ্যায় বাসন এলাকার একটি বাসায় রান্নার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সীমা ছাড়াও দগ্ধ হন 2 শিশুসহ আরও 4 জন। 28 থেকে 95% পর্যন্ত দগ্ধ সবাই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। আমার ভাইয়ের রুম থেকে পাশের রুমে আর কি রান্নার জন্য ওরা ব্যবস্থা করতেছিল, মানে ওই পাশের রুমে সিলিন্ডার বাস্ট হয়েছে। বাস্ট হইয়া যে 5 জন লোক আছিল বাসার ভিতরে, 5 জনই গুরুতর আহত হয়েছে। গাজীপুর থেকে আমাদের কাছে 5 জন রোগী এসছেন। 5 জনের মধ্যে আসলে 4 জন হচ্ছেন মহিলা আর 1 জন হচ্ছেন শিশু। তো এর মধ্যে 1 জনের 95% পড়েছে, 2 জনের 90% পড়েছে, 1 জনের 28%। তো এর মধ্যে 1 জন আছেন আবার যার হচ্ছেন আপনার তাসলিমা রোগীর নাম, 30 বছর বয়স, 95% পড়েছে, উনি আবার 5 মাসের প্রেগন্যান্সি আছে। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর টানা 4র্থ দিনের মতো ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে। পেহেলগামে হামলার প্রতিবাদে লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন ভারতীয়রা। এদিন দূতাবাস ভবনে ভাঙচুরের ঘটনাও ঘটে। এর পেছনে ভারত জড়িত বলে দাবি পাকিস্তানের। দুপক্ষকেই দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বান যুক্তরাষ্ট্রের। আর আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং।
ধীরে ধীরে আগের রূপে ফিরছে পৃথিবীর ভূস্বর্গখ্যাত জম্মু কাশ্মীর। ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আবারও কাশ্মীরের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। জনপ্রিয় পর্যটন স্পট পেহেলগামেও বেড়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। কাশ্মীর স্বাভাবিক হতে শুরু করলেও ভারত পাকিস্তানের মধ্যে উত্তাপ কমছে না। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে থেমে থেমে। এদিকে পেহেলগামে হামলার প্রতিবাদে রোববার লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন ভারতীয়রা। এ সময় পাকিস্তান বিরোধী স্লোগান দেন অনেকে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, ভারতীয়দের বিক্ষোভ সমাবেশের পরই পাকিস্তান হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভবনের বাইরের দেয়ালে গেরুয়া রং নিক্ষেপ করা হয়। এই ঘটনায় ভারতীয়রা জড়িত বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। কাশ্মীরে হামলার পর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে যুক্তরাষ্ট্র। দুই পক্ষকেই দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে দিল্লির পাশে থাকার কথা জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এ অবস্থানের পর কাশ্মীরের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে চীনও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। থেকে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন। আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। অনিয়ম করলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি উপদেষ্টার। এবং প্রত্যাবাসন চুক্তির 33 বছরেও মেলেনি রোহিঙ্গা সংকটের সমাধান। আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমাদের দ্বিচারিতাকে দুষছেন বিশেষজ্ঞ। নতুন বাধা রাখাইনের যুদ্ধ পরিস্থিতি। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।